বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জলিল ভাইকে। সম্মানিত উপস্থিতি, একটু সবাই ঝিমিয়ে পড়েছেন মনে হচ্ছে। সবাই মিলে আবারও একটু পতাকাগুলি এবং ধানের শীষগুলি উত্তোলন করবেন। বাংলাদেশে কোনো মার্কা আছে? কোন সে মার্কা? আরব চলে 6 আসনে, 4 আসনে, 3 আসনে, 2 আসনে, 1 আসনে গণতন্ত্রের। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুরের আজ এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন উপস্থিত আছেন, একটু পরে আসবেন। আমরা দীর্ঘ 18 বছর থেকে একটা স্লোগান দিয়ে আসছিলাম সারা বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ঠিক না? ডিসেম্বরের 25 তারিখ উনি বীরের নয়, উনি মহাবীরের বেশে উনি দেশে এসেছেন এবং আজকে এই দিনাজপুরের মাটিতে আবার উনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশের অভিভাবক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আছেন আপনাদের এই 6 আসনের 4টি উপজেলা পৌর নিয়ে যে 6 আসনে প্রার্থী, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একজন প্রখ্যাত চিকিৎসক, একজন বলিষ্ঠ সংগঠক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ আরো কয়েকজন প্রার্থী আছেন। উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মের ভাইদের আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়েরা, আগামী 12 তারিখ আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন এসেছে। এই নির্বাচনে মানুষ ধানের শীষের পক্ষে কেন অবস্থান নেবেন ভোটাররা? মাত্র 3টি কারণ যদি আমরা জানি। যেমন প্রথমত একটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আজকে থেকে 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন এবং তখনই এই ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। বাংলাদেশের প্রত্যেক পরিবারে একটি করে কার্ড হবে, আর যেই কার্ডটি হচ্ছে ফ্যামিলি কার্ড। আমাদের ধর্মেও সর্বোচ্চ সম্মানের আসনে আমরা রাখতে হবে, এটা আমাদের ধর্মেও আছেন। জনাব তারেক রহমান সেই কাজটি করেছেন। আমাদের মা এবং বোনের নামে এই কাজটি করেছেন যে ফ্যামিলি কার্ড হবে তার নামে। এইটাতে আমি হাজার হাজার মহিলাদের কাছে, আমাদের মা বোনের কাছে যখন গিয়েছি সেই দফা নিয়ে, তখন মা বোনদের বলেছি আপনারা কি খুশি? ওনারা বলেছেন আমরা সবাই খুশি এবং জনাব তারেক রহমানের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব, ঠিক কিনা মা বোনেরা? এবং করা হবে আমাদের পুরুষ আছি তারা খুশি, আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের নেতা জনাব তারেক রহমান মার জাতিকে সর্বোচ্চ সম্মানের আসনে উনি বসিয়েছেন ভাইরা। দ্বিতীয়ত হচ্ছে কৃষক কার্ড। এই যে কৃষক কার্ড দিয়ে কৃষকের কষ্ট করে যে ফসল ফলাবেন, সেই ফসলের সময় বীজ পাওয়া যায় না, সার পাওয়া যায় না, এইগুলো যদি মতো আমাদের রাষ্ট্রের অভিভাবক বলেছেন জনাব তারেক রহমান, এইগুলো নিশ্চিত করার জন্য এই
ফ্যামিলি এই কৃষক কার্ডটি ইস্যু করা হবে প্রত্যেক কৃষককে, এবং তার যে ফসল সেই ফসলের আপনারা এখন বাজারে যান ফসল কেটে, যে ধানের মূল্য সরকারি গোডাউনে কিংবা অন্য জায়গায় 1200 টাকা সেই ফসল বিক্রি করছে, সেই ধান বিক্রি করছে আমরা 5 থেকে 600 টাকা করে। সুতরাং আমাদের যখন এই কৃষক কার্ডের মাধ্যমে আপনাদের ফসল আপনারা বিক্রি করবেন, তখন আপনারা ন্যায্য মূল্য পাবেন। সেই মূল্য 1100 হোক বা 1200 হোক, সেই কার্ডের মাধ্যমে আপনার ফসল আপনারা বিক্রি করতে পারবেন। এরপর আমাদের চিকিৎসার এই যে চিকিৎসা ব্যবস্থার জন্য উনি যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, প্রত্যেক জায়গাতে উনি স্বাস্থ্য কেন্দ্র করবেন, হাজার হাজার নয় লক্ষাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করবেন এবং স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করবেন, এবং আমাদের ছেলেপেলেদের পড়াশোনার জন্য আধুনিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো করবেন, এবং আনন্দ সহকারে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের ওই স্কুলে আপনার মধ্যাহ্নভোজ একটা খাবারের ব্যবস্থা করবেন। এই কয়েকটি কথা যদি আমরা চিন্তা করি, আমাদের জীবনে আর তেমন কিছু বেশি প্রয়োজন নাই। সুতরাং আপনারা এই কথাগুলো মানুষের ভোটারের কাছে কাছে আমাদের নেতাকর্মীরা শুধু পৌঁছে দেবেন, এবং ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ধানের শীষ এই জাহিদ ভাই তো বটেই, 6টি আসনের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে, এই দৃঢ় আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক আমিনুল ইসলামকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবাবগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মকবুলুর রহমান গোর্কি। জনাব মকবুলুর রহমান গোর্কি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মকবুলুর রহমান গোর্কি, সাবেক সাংগঠনিক সম্পাদক দিনাজপুর। আচ্ছা, এটা আমার জন্য উচ্চতা ঠিক আছে? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুবর সভাপতি দুলাল ভাই, মঞ্চে উপবিষ্ট নির্বাচনী সভার ধানের শীষের প্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা জাহিদ ভাই, তার সফর সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার বিগত সময়ের দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা সবাই এতক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে ধানের শীষে আপনারা কেন ভোট দিবেন, কেন দেওয়া দরকার এবং জাহিদ ভাইকে কেন ভোট দেওয়া দরকার সে বিষয়ে বিস্তারিত শুনেছেন। আমি ছোট করে একটি কথা বলি। আমি মকবুলুর রহমান গোর্কি, দিনাজপুর নবাবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, 21-22 বছর বয়সের ছাত্র থাকাকালীন সময় ইউনিয়ন চেয়ারম্যান, 47 বছর রাজনীতি জীবনে। আমার অভিজ্ঞতা থেকে একটি কথা বলি ভাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা সবাই জজ সাহেব। ভোটের রায় সম্পর্কে একটি কথা থাকে, রায় কারা লেখে? রায় জজ সাহেবরা লেখে। আপনাদেরকে বলতে চাই ভাই, কাঠগড়ায় দাঁড়িয়ে আমার রাষ্ট্রীয় মালিকানা হরণ করা হয়েছে, 15-17 বছর আমার মালিকানা নেই। আপনারা দয়া করে এর বিচার করবেন। আমার বোন 3-3বারের প্রধানমন্ত্রী, বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে।
আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নির্যাতন করা হয়েছে। সব কিছুর বিচার আপনারা করবেন, আপনারা রায় দিবেন। 12 তারিখে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আপনারা যারা হেলিকপ্টারের ওইদিকে দৌড়াদৌড়ি করছেন তাদেরকে বিনীত অনুরোধ, আপনারা ওখানে যাবেন না, আপনারা ওখানে যাবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা লাইন ক্রস করবেন না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংসদীয় 3 আসনে প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। সৈয়দ জাহাঙ্গীর আলমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সভার জেলা বিএনপির সম্মানিত সভাপতি সঞ্চালক দিনাজপুর সদর দিনাজপুরে 6টি আসনের এমপি প্রার্থীগণ, এলাকাবাসী, ছাত্রদল, যুবদল, মহিলা দল, প্রবীণ বিষয় বিভিন্ন এলাকার সম্মানিত ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব একটু পরেই আমাদের স্টেজে আসবেন। আমরা আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদেরকে বিপুল ভোটে নির্বাচিত করার মধ্য দিয়ে জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, বক্তব্য বাড়াবো না, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমি সদর 3 আসনের প্রার্থী, আমি সহ সদর 6, 1, 2, 3, 4, 5, 6 সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংসদীয় 4 আসনের মনোনীত প্রার্থী আলহাজ আখতারুজ্জামান মিয়া। আলহাজ আখতারুজ্জামান মিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে সংসদীয় 5 আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দিনাজপুর 6 আসনের জনগণের নন্দিত নেতা এবং প্রিয়তা জনাব তারেক রহমান কর্তৃক আজকের এই জনসভার জিনাকে কেন্দ্র করে জনাব এজেডএম জাহিদ ভাই, আমাদের এই মঞ্চে কিছুক্ষণ সময়ের মধ্যেই উপস্থিত হবেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় চেয়ারম্যান, 17 বছরের নির্বাসিত জীবন যাপন করে যিনি বীরের বেশে বাংলার মাটি স্পর্শ করেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান। উপস্থিত আছেন দিনাজপুর 3 আসনের মনোনীত প্রার্থী সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম, দিনাজপুর 5 আসনের মনোনীত প্রার্থী জনাব কামরুজ্জামান, রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমরুল ভাই, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্যবৃন্দ, উপস্থিত রয়েছে জেলা বিএনপি এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের আমার সম্মানিত স্নেহাস্পদ নেতৃবৃন্দ। আমি সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল, আমার নির্বাচনী এলাকা চিরিবন্দর খানসভার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। ভাইয়ের আমার, আপনারা যারা আছেন একটু দৃষ্টি দেন, আমরা একটা স্লোগান দেই, একটা
সবার আগে সবার আগে আমাদের প্রিয়তার এই স্লোগান বক্ষে ধারণ করে সামনে পথ চলতে হবে। আমার বক্তব্য বেশি নয়, আমি শুধু আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। প্রিয় চেয়ারম্যান, আপনি আজকে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, আপনি দুইজন বিখ্যাত জননন্দিত মানুষের সন্তান। আপনি আমাদের প্রিয়তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। আপনার বাবা মা ছিলেন বিশ্বনন্দিত নেতা। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে। আগামী দিনে জনগণ আপনাকে ইনশাআল্লাহ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী বানালে আপনাকে আরো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ যদি আপনি আপনার বাবা মার উপরে নিজেকে তুলতে না পারেন, তাহলে মানুষ বলবে যে আপনি পিতামাতার যোগ্য সন্তান নয়। যার জন্য সামনের সকল চ্যালেঞ্জ গ্রহণ করে আগামী দিনে দলকে এবং দেশকে সততার সাথে নিষ্ঠার সাথে পরিচালিত করতে হবে। আপনার কাছে এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম জিয়া অমর হোক, তারুণের প্রতি জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় শিক্ষক প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দাবাদ, এজেডএম জাহিদ হোসেন ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। বাংলাদেশে কোন নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান। ভাই হচ্ছে না, নেতা আসলে এভাবে বললে হবে? বলেন, বাংলাদেশে কোন নেতা আছে? আরে ফ্ল্যাগ গুলো উঠায় ধরেন। বাংলাদেশে কোন নেতা আছে? কোন সে নেতা? এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংসদীয় ৫ আসনের মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আপনারা জানেন 12 তারিখে বাংলাদেশের সাধারণ সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ কি একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হবে, নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, নাকি শান্তির বাংলাদেশ হবে, নাকি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ হবে, নাকি মানবিক বাংলাদেশ হবে, নাকি উন্নয়নের রোল মডেল হবে বাংলাদেশ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকল ভাইদের কাছে অনুরোধ, 12 তারিখে আপনারা ধানের শীষকে ভোট দিবেন, ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবেন। যদি আপনারা চান শান্তির বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, নারী উন্নয়নের বাংলাদেশ, যুব উন্নয়নের বাংলাদেশ এবং সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ, তাই আর না বাড়িয়ে এই বলেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 12 তারিখ আছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মার্কা আছে, গণতন্ত্র রক্ষার মার্কা আছে। কোন সে মার্কা? কোন সে মার্কা? কোন সে মার্কা? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, 18 কোটি হৃদয়ের স্পন্দন, জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। মা বোনদের বলছি, মাঠের সকলকে বলছি, আপনারা সকলে আপনাদের হাতের ফ্ল্যাগগুলি উঁচিয়ে তাকে অভিনন্দন জানাবেন। বাংলাদেশে কোন নেতা আছে? বাংলাদেশে কোন নেতা আছে? কোন সে নেতা? কোন সে নেতা? তারেক রহমান। তারেক রহমান। তারেক
18 কোটি হৃদয়ের স্পন্দন আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার নেতা আছে, গণতন্ত্র রক্ষা করার নেতা আছে। কোন সে নেতা? তারেক রহমান। আরে হচ্ছে না তো, আর হচ্ছে রে, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, রহমান, তারেক রহমান। বাংলাদেশে কোন নেতা আছে? আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা আমাদের এই মঞ্চে এসে উঠবেন। আপনারা সকলে তাকে, প্রাণ প্রিয় নেতাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এবং তাকে গ্রহণ করে নেবেন। বাংলাদেশে কোন নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, 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 তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, রহমান, তারেক। 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আছে, হৃদয়ের স্পন্দনকে তারেক রহমান বলেন। বাংলাদেশে কোন নেতা আছে? বাংলাদেশে কোন নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, 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 তারেক, তারেক রহমান, তারেক রহমান। এই পর্যায়ে সাঁওতাল উপগোষ্ঠী যারা উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানকে তাদের ট্রেডিশনাল লাঞ্চ দিয়ে বরণ করে নেবেন। তাদের ট্রেডিশনাল লাঞ্চ দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশে কোন নেতা আছে? বাংলাদেশে কোন নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। সাঁওতাল উপগোষ্ঠীদের আপনাদের নাচের মাধ্যমে, তাদের ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেবেন। আপনারা শুরু করেন আপনারা। मोमिन मारन धरती पूरी ओ कोई भलाए
দুই গোষ্ঠীর উপজাতি ভাই বোনদের, আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা চাইছি। এই সেফটি ব্যারিকেডটা আপনারা কেউ, অনুরোধ রইল, আপনারা কেউ এটা অতিক্রম করে আসবেন না। এখন আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা তার সামনে কিভাবে উপস্থাপন করব নিজেদেরকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ আদিবাসী সাঁওতাল গোষ্ঠীকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন। প্রফেসর ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন সংসদীয় 6 আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণতন্ত্র মানুষের অধিকার আদায়ের নেতা, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের মানুষকে যিনি উজ্জীবিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, জনাব তারেক রহমান। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং দিনাজপুরের চিরির বন্দর খানসামা থেকে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর থেকে বারবার নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর এবং ফুলবাড়ি পার্বতীপুর থেকে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিনাজপুর জেলা শাখা এবং 22টি ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের, জেলা উপজেলা পৌরসভা সমূহের নেতা কর্মীগণ এবং সেই সাথে এই অঞ্চলের উৎসুক জনতা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন
আজকের এই দিনটির জন্য, অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আজকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার মা বোন সহ এই উপস্থিত এই জনসমুদ্রকে আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে আদিবাসী সহ সনাতন ধর্ম সহ সকল ধর্ম বর্ণের মানুষ, সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন বিরামপুর কলেজ মাঠে শুধুমাত্র জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা এবং সেই সাথে উনাকে অভিবাদন জানানোর জন্য। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। আর শত ব্যস্ততার মাঝেও জনাব তারেক রহমান দিনাজপুরের টানে আজকে এখানে উপস্থিত হয়ে যে সম্মান দেখিয়েছেন দিনাজপুরবাসীকে, সেজন্য কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ সালাম জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। আমরা আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পালা। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জিতবে না বাংলাদেশের বিরুদ্ধে শক্তি জিতবে, সেই সিদ্ধান্ত নিতে হবে। যারা 47-এ দেশ চায় নাই, যারা 71-এ দেশের স্বাধীনতা চায় নাই, তারা কি দেশে আবার আসতে চায়? তারা ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। শহীদ জিয়ার আদর্শে গড়া আপনাদের আমাদের প্রিয় দল বিএনপির নেতা, বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। জনগণের অধিকার এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধ এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য যেই স্বপ্ন জনাব তারেক রহমান দেখিয়েছেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, আর যেই নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে আপনারা 3 বারের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, এই উনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং উনি বলেছেন জীবনের শেষ লগ্নে এসে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। আর আমাদের নেতা বলেন আমি নয় আমরা, আর সবার আগে বাংলাদেশ। কাজেই মনে রাখতে হবে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই জনাব তারেক রহমানের নেতৃত্বে। কাজেই 12ই জানুয়ারি সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট, সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে এবং আপনাদের প্রিয় মার্কা বিএনপির ধানের শীষের প্রতীকে আপনারা ভোট দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আর জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই কারণেই যে জনাব তারেক রহমান এই দেশের মানুষকে আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন 31 দফার আলোকে, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে সবাই মিলেমিশে আমরা সামনের দিকে সুশাসনের বাংলাদেশ গড়ে তুলব। থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না কোনো ধরনের জুলুমবাজি। আমরা সবাই মিলেমিশে গড়ব আমাদের দেশ, এই বাংলাদেশ। সেই জন্যই আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হব। ধানের শীষের পক্ষে আমাদের ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের সেবা করার জন্য, বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আগামী দিনে বিএনপি সত্যতা দেশ পুনর্গঠনের আগামীর বাংলাদেশ অর্থাৎ টেক ব্যাক বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই এবং ওই দিন আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে ভোট দেই। তাহলেই কেবল এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আজকে যে করুণ অবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থায় করুণ অবস্থা থাকবে না। আজকে আমার ভাই বোনেরা
আমার ছেলেমেয়েরা আজকে বেকার সমস্যায় ভুগছেন। ধানের শীষ যদি সেবা করার সুযোগ পায়, বেকার সমস্যা বলে কিছুই থাকবে না। এই কৃষি নির্ভর অঞ্চলে আজকে নেতার কাছে অনুরোধ করব, কৃষি নির্ভর শিল্প কল কারখানা ডেভেলপ করার জন্য, গড়ে তোলার জন্য। আজকে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল বিশেষ অর্থনৈতিক কাউন্সিল গঠিত হচ্ছে। আজকে উত্তরাঞ্চলে এক উত্তরা ইপিজেড ছাড়া আর কোনো কিছু গড়ে উঠে নাই। আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ, দিনাজপুরের মানুষ আপনার পাশে যেহেতু আজকে উপস্থিতি প্রমাণ করে, দিনাজপুরের মানুষ ধানের শীষের পক্ষে। আমরা চাই ইপিজেড বলেন, অর্থনৈতিক অঞ্চল বলেন, এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। এবং আমরা মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে যদি তাদেরকে গড়ে তোলা যায়, তারা জনসম্পদ হবে, দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। আজকে আমরা এই যে আমাদের ফুলবাড়ি সহ দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত এই রাস্তা যদি 4 লেন হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এবং সর্বোপরি হাকিমপুরের যে হিলিপোর্ট, এই হিলি স্থলবন্দরকে যদি আধুনিকায়ন করা হয়, অর্থনীতির চাকা সচল হবে। আর এইখানে আপনার সেই রামসাগর বলেন, আর আপনার আমাদের রামসাগর বলেন, সীতারকোট বলেন, সোনা মসজিদ বলেন, আশুরার বিল বলেন, এই সমস্ত অঞ্চলকে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সত্যিকার অর্থেই পর্যটনের অপার সুযোগ সৃষ্টি হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। অন্যদিকে করতোয়া বলেন, ছোট যমুনা বলেন, আত্রাই বলেন, প্রত্যেকটি নদী তার শাখা প্রশাখা যদি পুনর্খনন করা যায়, তাহলে কেবল এখানে কৃষির বিপ্লব ঘটবে। এবং সারফেস অর্ডার ইউজ করলে আগামী দিনে এই অঞ্চল মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা পাবে। সম্মানিত উপস্থিতি, আজকে মনে রাখতে হবে, এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ প্রশাসনিকভাবে অনেক পিছিয়ে আছে। কাজেই আজকে আমাদের মনে রাখতে হবে, ঘোড়াঘাট থেকে দিনাজপুরের দূরত্ব 100 কিলোমিটার। আইন শৃঙ্খলা রক্ষা করা নিদারুণ কঠিন, এবং সর্বোপরি এটি একটি সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকের প্রাদুর্ভাব অনেক বেশি। সেই জন্যই এই অঞ্চলকে আঞ্চলিকভাবেই হোক আর প্রশাসনিকভাবেই হোক বিকেন্দ্রীকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়গুলো আমরা যখন আপনাকে, এই দেশের মানুষ আজকে উপস্থিতির মাধ্যমে তারা যেহেতু আপনার পক্ষে আছে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে 12ই ফেব্রুয়ারিতে আপনি যখন দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন, তখন এই কথাগুলো আপনি দয়া করে মূল্যায়ন করবেন। এবং এই দেশের মানুষ আপনার দিকে বুক ভরা আশা নিয়ে চেয়ে আছে। এই দেশের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এই যে আদিবাসী সম্প্রদায়, সনাতন ধর্মাবলম্বী এবং মুসলমান সকল ধর্মের মানুষ আজকে এখানে নিদারুণ কষ্টে আছে। এই মানুষগুলোকে যদি মেইন স্ট্রিমের সাথে কাজে লাগানো যায়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর আপনার সেই বক্তব্য আপনি চান, আমি নয় আমরা। আর সবচেয়ে বড় কথা, আগামীর আপনার যে ভিশন, ইউ হ্যাভ এ প্ল্যান। আমরা মনে করি 31 দফার আলোকে আপনার যে প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে। এই অঞ্চলের মানুষ আগামী দিনে ধানের শীষের পক্ষে আজকে যেভাবে দাঁড়িয়েছে, ভবিষ্যতে আরো বৃহৎ আকারে ধানের শীষের পক্ষে দাঁড়াবে। আর একটি কথা বলতে চাই, আর কেউ কেউ বলে এই অঞ্চল নাকি কাউকে কাউকে আমরা লিজ দিয়েছি। সত্যি কথা বলতে কি, এই অঞ্চল কি ধানের শীষের অঞ্চল না অন্য কারো? আপনারা বলেন, 2 হাত তুলে বলেন, এই দেশে 12ই ফেব্রুয়ারিতে কারা নির্বাচিত হবে? ইনশাআল্লাহ কে যাবে? মার্কাটা কি আপনাদের? শহীদ জিয়ার মার্কা কি? বেগম খালেদা জিয়ার মার্কা কি? জনাব তারেক রহমানের মার্কা কি?
স্বাধীনতা সার্বভৌমত্বের মার্কা কি, আগামী দিনের উন্নয়নের মার্কা কি। কাজেই মনে রাখতে হবে, আপনাদের সবাইকে ধানের শীষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেষ করছি। আবারও অনেক অনেক ধন্যবাদ নেতা আপনার উপস্থিতির জন্য। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করুক। জনাব তারেক রহমান সহ জিয়া পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন খায়েতে তয়বা দান করুক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সভাপতি, আজকের এই সভার সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনেছি অনেক দিন আগে থেকে যে আপনি স্বপ্নচারী মানুষ। আপনি এই দেশের এমন একজন মানুষ যার পিতা একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, যার মা একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন। পৃথিবীতে এই ধরনের ব্যক্তিত্বের নজির খুবই কম। আমি বক্তৃতা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলবো, 91 থেকে 96, 2001 থেকে 2006 দিনাজপুরের মানুষ উন্নয়ন দেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে মানুষ উন্নয়ন দেখেছে। দিনাজপুরে অনেক আমরা পেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পর সকল উন্নয়ন বন্ধ ছিল। তাই আমি আমার বক্তব্য শেষ করবো এইভাবে যে আমরা যারা আপনাকে চিনি, আপনি অবিসংবাদিত নেতা। নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আপনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আসবেন এবং বিশেষ করে দিনাজপুরকে, যে দিনাজপুর কয়লা খনি রয়েছে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখে, যে দিনাজপুরে পাথর খনি রয়েছে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখে, সেই দিনাজপুরের মানুষ আপনার কাছ থেকে গ্যাসের বন্দোবস্ত চায়, তারা গ্যাস চায়, তারা সিটি কর্পোরেশন চায়, তারা মহিলা ক্যাডেট কলেজ চায়, তারা উন্নয়ন চায়, তারা লিচুর জন্য, টমেটোর জন্য বেসরকারি উদ্যোগে তারা কারখানা চায়, দিনাজপুরবাসী ইপিজেড চায়। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশের প্রয়াত নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমান। বাংলাদেশে কোনো নেতা আছে? বাংলাদেশে কোনো নেতা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, নেতৃবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধা, জুলাই পরিবারের সদস্যবৃন্দ, যোদ্ধাদের, উপস্থিত বিরামপুরবাসী ভাই ও বোনেরা, দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত মুরব্বীবর্গ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে খুব ভালো আছি। বহু বছর পর নানি বাড়িতে এসেছি, বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসেছি। আমি খুব ভালো আছি। এখন নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়ালেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে। নাতি যে আসছে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি আমরা? এই যে সামনের 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে,
সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। এই যে বললাম, এই মঞ্চের পাশে 13টি পরিবারের সদস্য এখানে বসে আছে। এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। গত 16 বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে। আজ আল্লাহর রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে। আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলে মিলে আজকে 12 তারিখে আমরা এই আগামী 12 তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব, শুধু ভোট দিলেই হবে না, এই নির্বাচন হতে হবে। আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের। কি সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত 16-17 বছর ধরে এই এলাকা সহ, দিনাজপুর এলাকা সহ, সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের সদস্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতন করা হয়নি। এলাকার ঠিক মতন উন্নয়ন করা হয় নাই। মিল ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা, তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই। এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই, মেরামত করা হয় নাই। হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই। স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা কি অবস্থার পরিবর্তন করতে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে দেখেছি ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে, কৃষি প্রধান এলাকা হিসাবে, তাই তো নাকি? এখন এই কৃষি প্রধান যে অঞ্চল, কৃষি প্রধান যে এলাকা, এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এই এলাকার লিচু, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত, এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শুধু রফতানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না। আমাদের এলাকায়, এই এলাকায় বহু তরুণ যুবক আছে, যুবক আছে, যুব সমাজের সদস্য আছে, তাদের শিক্ষার আলো আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে, যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই। বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা, যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক
কর্মসংস্থান করতে পারে, নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে। কি ভাই, এটি কি করবো আমরা? এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব? আচ্ছা, যদি করতে বলতে হবে তো ভাই কি করব? আমি তো বলছি করব, আপনাদের যদি বলেন চাই তখন ইনশাল্লাহ আমরা করব। চাই ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই যে মঞ্চের চারিদিকে হাজার হাজার মা বোনেরা আছেন, মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন, এই মা বোনদের শিক্ষার জন্য এই এলাকার সন্তান খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বোনদেরকে, যেই মা বোনদেরকে খালেদা জিয়া শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন, সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত নারী আছে, যত গৃহিণী আছে, সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সকল মা বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশী কৃষি প্রধান দেশ, একটি সমগ্র বাংলাদেশ, কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে তাদেরকে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করে দিতে চায়। 10,000 টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ করতে হবে না, সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণভাবে সেটা মওকুফ করে দিবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের বহু মানুষ বিভিন্ন রেজিস্টার্ড এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে নিজের জীবনযাপন সংসার চালানোর জন্য, করেছেন না? এই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে শোধ করে দিতে চাই। এই ক্ষুদ্র ঋণের বোঝা আমরা চাই না আমাদের এলাকার মানুষ বহন করুক। প্রিয় ভাই বোনেরা, মা বোনদের হাতে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। যেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের ঋণ পেতে সুবিধা হবে, যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের যে পরিমাণ জমি সেইটি হিসাব করে আমরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক পৌঁছে দিতে চাই, যাতে করে তাদেরকে অন্যের পেছনে পেছনে ঘুরতে না হয়। সরাসরি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের সহযোগিতা পৌঁছে যাবে, যার ফলে ধীরে ধীরে কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই এই এলাকা সহ সমগ্র বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কারা তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন তারা, এইসব ধর্মীয় ব্যক্তিত্ব। আমরা চাই সরকারের পক্ষ থেকে এইসব ধর্মীয় ব্যক্তিরা যাতে সম্মানের সঙ্গে বাস করতে পারেন, সেই জন্য সরকার থেকে আমরা প্রতি মাসে তাদের জন্য একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন। প্রিয় বোনেরা, আমরা চাই আমাদের মা বোনরা, শিশুরা, সন্তানরা ঘরে বসে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে, সেই জন্য সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিক ভাবে আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না, সে মা বোনদেরকে সেই চিকিৎসা সুবিধা তাদেরকে ঘরে পৌঁছে দিতে চায়। এখন প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা আমাদের
শিক্ষকদেরকে আমরা বিভিন্ন প্রকার ট্রেনিং দিতে চাই, যাতে করে শিক্ষকরা সঠিকভাবে আমাদের শিশুদেরকে, সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারেন। এই জন্য প্রাইমারি স্কুল সহ সেকেন্ডারি স্কুলে, হাই স্কুলে যে শিক্ষক আছে, ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে প্রত্যেক শিক্ষকের কাছে আমরা একটি করে কম্পিউটার পৌঁছে দিতে চাই, যেই কম্পিউটারের মাধ্যমে তারা নিজেরা ট্রেনিং প্রাপ্ত হবেন এবং যেই কম্পিউটারের মাধ্যমে তারা তাদের শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা দিতে পারবেন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমি আপনাদের সামনে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা কি করবেন আসছি সেই কথায়। এই যে আমি 12 তারিখে নির্বাচনের আগে 12 তারিখে আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, তাহলে আমরা কিভাবে দেশের মানুষের জন্য কাজ করব, কিভাবে দেশ পরিচালনা করব, কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই কি পরিকল্পনাগুলো কম বেশি শুনেছেন? কি ভাইরা শুনেছেন? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, পরিকল্পনা তো আরো আছে। এই এলাকার মানুষের আরেকটি বিরাট চাহিদা আছে, বিশেষ করে এই পুরো গ্রেটার দিনাজপুর, রংপুর সহ, সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ। দিনাজপুর অঞ্চলেরও বহু অঞ্চল আছে, দিনাজপুর জেলারও, যারা তিস্তা ব্যারেজের উপকারিতা পেয়ে থাকেন বা অতীতে পেয়েছেন। আমরা এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা আবার চালু করতে চাই, যার ফলে এই তিস্তা ব্যারেজ যদি ইনশাআল্লাহ চালু হয়, তাহলে এই উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই সংক্ষেপে এই হচ্ছে আমাদের বিএনপি ধানের শীষের পরিকল্পনা। আগামী দিন আমরা কিভাবে দেশকে পরিচালনা করব। এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের, এই দেশের যারা মালিক, সেই মালিকের সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। আমার জানতে ইচ্ছা করছে, এই দেশের মালিক কারা? এই দেশের মালিক? যে জনগণ। এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা হচ্ছেন এই দেশের মালিক। এখন এই দেশের মালিকের কাছে আমি জানতে চাই যে, প্রিয় মালিক, এই দেশের বাংলাদেশের মালিক, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আপনাদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি কি করতে চাই। মালিকের কাছে আমি এখন জানতে যাচ্ছি যে আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? পরিকল্পনা কি নিয়েছেন? আপনারা কি করবেন 12 তারিখে? কি করবেন বুঝি না? কি দানে শেষ? দানে শেষ। এই প্রার্থীরা এদিকে আসেন তো, যারা প্রার্থী, যারা ধানের শীষের প্রার্থী, তারা আসেন, পাশে দাঁড়ান, দুই পাশ দিয়ে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ, 4 জন। আচ্ছা, এই যে আমার দুই পাশে 4 জন ধানের শীষের প্রার্থী দাঁড়িয়ে আছে। আক্তার সাহেব দাঁড়িয়ে আছে, জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে, জাহিদ সাহেব দাঁড়িয়ে আছে, জামান দাঁড়িয়ে আছে। এই মানুষগুলোর হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই মানুষগুলোকে আমরা দায়িত্ব দিয়েছি, এই দিনাজপুর অঞ্চলের উন্নয়নের দায়িত্ব দিয়েছি। কিন্তু 12 তারিখে যদি আপনারা আপনাদের পরিকল্পনা সফল করেন, তাহলেই এদের পক্ষে সম্ভব এই এলাকার মানুষের প্রতি দায়িত্ব পালন করা। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মুরব্বীবর্গ, প্রিয় মা বোনেরা, আমরা কি এদেরকে আপনাদের কাছে ছেড়ে দিতে পারে? এদের দায়িত্ব কি আপনাদের হাতে দিতে পারে 12 তারিখ পর্যন্ত? ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে এই 4 ব্যক্তি, এই যে সামনে আদিবাসী ভাই বোনেরা বসে আছেন সহ, এখানে সকল ধর্মের ভাই বোনেরা, বহু ধর্মের ভাই বোনেরা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি এই 4 ব্যক্তি সহ, আমাদের আরো 2 জন তারা আসতে পারেননি, তাদেরকে আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা, এই এলাকার উন্নয়নকে দেখে রাখা, এই 4 ব্যক্তির দায়িত্ব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বসেন আপনারা। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই বক্তব্যের শুরুতে প্রথমেই বলেছি যে এটি কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, কারণ আমি নানি বাড়িতে এসেছি। কিন্তু নানি বাড়িতে কিন্তু আপনারা আমাকে বললেন দিবেন, কি দিবেন? ভোট দিবেন। আরেকটা কথা,
এই দিনাজপুর অঞ্চলের প্রধান ফসল কে কে তাহলে তো ভাই এই অঞ্চলের প্রধান ফসল যখন ধান, সেই ধানের জন্যই তো আমি আপনাদের কাছে সমর্থন চাইছি, সেই ধানের পক্ষেই তো আমি সমর্থন চাইছি। কাজেই দিনাজপুরের মানুষের প্রধান ফসল ধান, আর আমাদের মার্কা হচ্ছে ধান বা ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসুন আজকে আমাদের এই জনসভার প্রতিজ্ঞা হোক, আজকে আমাদের এই জনসভার শপথ হোক দেশ গঠনের শপথ, রাষ্ট্র পুনর্নির্মাণের শপথ, রাষ্ট্র পুনর্গঠনের শপথ। আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে আমার মা বোনেরা সন্ধ্যার পরেও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে আমার ভাইয়েরা যে কোনো সময় নিরাপদে থাকতে পারবে, নিরাপদে চাকরি বাকরি করতে পারবে, নিরাপদে বসবাস করতে পারবে, নিরাপদে নিশ্চিন্তে রাত্রে ঘরে ঘুমাতে পারবে। যে বাংলাদেশে আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা আদিবাসী হই, আমরা খ্রিস্টান হই, আমরা বৌদ্ধ হই, আমাদেরকে সকলকে বিচার করা হবে আমাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমাদের পরিচয় আমাদের ধর্ম নয়, আমাদের পরিচয় আমাদের জাতে, আমাদের পরিচয় হবে আমাদের মেধা দিয়ে, আমাদের পরিচয় হবে আমাদের যোগ্যতা দিয়ে। আমরা এই রকম একটি বাংলাদেশ গড়তে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন সেই বাংলাদেশ গড়তে? কারা কারা আছেন আমার সাথে সেই বাংলাদেশ গড়তে? আসুন তাহলে, আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই বাংলাদেশ গড়ার কাজে হাত দেই, যেই বাংলাদেশের প্রত্যাশা, সেই বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে জুলাই শহীদরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। আমরা অনেক আন্দোলন করেছি গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্রের উদ্ধারের পথ ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে গীবত করি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকাবকি করি, তাতে কি জনগণের কোনো উপকার হবে? জনগণের কোনো উপকার হবে না। জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো হবে, দেশের জন্য যখনই ভালো হবে, যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়,
আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। কি সেটা? করব কাজ, এবার করব কাজ, গর্ব দেশ। সবার আগে হইল না নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ সবার আগে, আরো জোরে, সবার আগে বাংলাদেশ। আসুন প্রিয় ভাই বোনেরা, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশই হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত ষড়যন্ত্র হয়েছে, হুমকি হয়েছে, মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই। উনি এই বাংলাদেশেই ছিলেন। খালেদা জিয়া আপনাদেরই সন্তান, আপনাদেরই এই এলাকার মেয়ে। সেই খালেদা জিয়া বলে গিয়েছেন, বাংলাদেশই আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই আমার শেষ ঠিকানা। তাই আসুন খালেদা জিয়ার সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশই হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হোক আমাদের শেষ ঠিকানা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। প্রিয় ভাই বোনেরা, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, নানি বাড়ি আসছে তো খুশিতে কথা বলতেই ভুলে গেছি। আম, ম্যাঙ্গো ম্যাঙ্গো আম। ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। সেই আমের সাথে যে সকল কারখানা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা এখানে তৈরি করব। ঠিক আছে তো? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।